বন্ধুরা, তৃতীয় অংশের ভিডিওতে আমি প্রায় 7টা কোশ্চেন আলোচনা করে ফেলেছি। আপার প্রাইমারির ইন্টারভিউয়ের প্রশ্নের আজকের চতুর্থতম ভিডিওটিতে আমি 8 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করতে চলেছি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যে ভিডিওটি একদম আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবেন না। অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমি বলে দিয়েছি, অনেক প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি। তো পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে শুনুন এবং প্রশ্নের উত্তরগুলি আপনারা আগের ভিডিওতে যেরকম কমেন্ট বক্সে উত্তর করে জানিয়েছিলেন, ঠিক সেরকমই কমেন্ট বক্সে উত্তর করে জানান। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। নাম্বার 8, আপনার বাবা কি করেন? এরকম প্রশ্ন যদি ধরা হয় তাহলে কিন্তু আমি যেরকম আমার বাবা ডিফেন্সে চাকরি করতেন, তো সেরকমভাবে হলে আমি উত্তর দেব এরকম যে আমার বাবা ডিফেন্সে চাকরি করতেন, বর্তমানে রিটায়ার করেছেন। তখন প্রশ্ন আসতে পারে, আপনি যে রিটায়ার শব্দটি বললেন, রিটায়ারের অর্থ কী? তখন আপনি বলতে পারবেন স্বাভাবিকভাবেই যে রিটায়ার শব্দের অর্থ হলো অবসর প্রাপ্ত হওয়া। যাদের ইংলিশ আছে তাদের কিন্তু এই রিটায়ার শব্দটিকে অ্যাডজেক্টিভ সহযোগে কি হতে পারে সেটা জিজ্ঞাসা করতে পারে। তো রিটায়ার শব্দটি অ্যাডজেক্টিভে কি হতে পারে বন্ধুরা, সেটি আমাদের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানান। যাদের পলিটিক্যাল সায়েন্স আছে তাদের ক্ষেত্রে বলে রাখি যে এই ডিফেন্স শব্দটি যদি আপনি ব্যবহার করেন, যেমন আমি বলেছি আমার বাবা ডিফেন্সে চাকরি করতেন, এই বর্তমানে ডিফেন্স মিনিস্টার কে এর নামটি কিন্তু জানতে পারে। তখন আপনার উত্তর হবে নির্মলা সীতারামন। এখানে আমি একটা জিনিস বলে রাখি, যেমন ধরুন যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি, বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি, তখন আপনি কিন্তু বলে দিতে পারেন না যে মমতা ব্যানার্জি, এরকমভাবে বলতে পারেন না। তখন কিন্তু আপনাকে উত্তর করতে হবে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রীর নাম হলো মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জি। নাম্বার 9, আপনার জীবনের লক্ষ্য কি? কেন এই প্রশিক্ষণে আসতে চাইছেন বা আপনার এই চাকরির প্রয়োজন কেন? এরকম প্রশ্ন যদি ধরা হয় তাহলে আপনার উত্তর হবে, আমার জীবনের লক্ষ্য হলো শিক্ষকতা, কারণ ছোটবেলা থেকে আমার শিক্ষকতা খুবই পছন্দের। স্কুলে থাকাকালীন আমার একজন ইতিহাসের শিক্ষক ছিলেন। তার শিক্ষার্থীদের প্রতি ব্যবহার, পড়ানোর ধরন এবং সবচেয়ে বড় কথা তার অনেক ভালো এবং উপকারী কাজ আমার ভালো লাগতো। কলেজে থাকাকালীন আমার কলেজের প্রফেসরকেও দেখেছি একইভাবে। ছোট থেকে আমি শিখে এসেছি শিক্ষক গুরুর আসনে বসেন, অর্থাৎ তার হাতেই থাকে সমাজ গড়ার আসল অস্ত্র। তাদের বলা ভালো কথাগুলো আজও আমি মেনে চলার চেষ্টা করি। আমিও এমনই কাজ ভবিষ্যতে সুযোগ পেলে করতে চাই। এই কারণেই শিক্ষকতার চাকরি আমার প্রয়োজন। নাম্বার 10, আপনি তাহলে কি বিনা মাইনেতে পড়াবেন? এরকম প্রশ্ন আপনাকে ধরতে পারে। এইসব প্রশ্নগুলো কিন্তু আপনাকে পাজল করার জন্য করা হয়। সুতরাং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না, মাথাটাকে ঠান্ডা করে উত্তর দেবেন। এটার উত্তর আপনি এরকমভাবে দিতে পারেন, বিনা অর্থেই আমি রাজি আছি যদি এই চাকরি বিনা অর্থের হয় তাও। কারণ শিক্ষাদান কখনোই অর্থ দিয়ে পরিমাপ করা ঠিক না, কিন্তু যেহেতু সরকার শিক্ষকতার জন্যে সম্মানার্থে মাইনের ব্যবস্থা করেছেন, তাই সম্মানস্বরূপ আমি এই মাইনে নেব, এটাই নিয়ম। নাম্বার 11, যদি আপনি রং হতেন কোন রং হতেন? এরকম প্রশ্ন কিন্তু সত্যি খুব সুন্দর একটা কোশ্চেন। এরকম কোশ্চেন করে কিন্তু আপনাকে আবারও বলি পাজল করে দিতে পারে, কিন্তু আপনি ঘাবড়ে যাবেন না। এই যে যদি আপনি রং হতেন কোন রং হতেন, এটার প্রশ্নের অর্থ কিন্তু যে আপনি শিক্ষার্থীর সঙ্গে কেমনভাবে ব্যবহার করবেন বা শিক্ষার্থীর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন তৈরি আপনি করতে চান, আপনার এই প্রশ্ন দিয়ে কিন্তু তারা বুঝে যাবে। তখন আপনি উত্তর দেবেন যে আমি রামধনুর রং বলে, মানে আপনি রামধনুর রং বলে উত্তর দেবেন। অর্থাৎ প্রত্যেকের মধ্যে সাধারণত 4 ধরনের বেসিক পার্সোনালিটি টাইপের যে কোনো একটি দেখা যায়, কিন্তু আমি পরিস্থিতি অনুযায়ী সবার সাথে মিলে গিয়ে মানিয়ে নিতে পারি এবং সঠিকভাবে সেই ব্যক্তিকে চিনে নিতে পারি। কখনো আমার লাল হবার প্রয়োজন হয়, কখনো বা সবুজ, মাঝে মধ্যে সাদা কিংবা কালো, এমনকি গোলাপিও, যার ফলে আমার কাজ করতে সুবিধা হবে। অর্থাৎ আপনি ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের মন বুঝে মিলিয়ে চলতে পারবেন। এই প্রশ্নের উত্তরটা আপনি দিলেই তারা আশা করি যথেষ্ট খুশি হবেন। আপনি কি শিক্ষকদের প্রাইভেট টিউশন সমর্থন করেন? এর উত্তরে রুবিনা খাতুন দেখুন খুব সুন্দর একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে
প্রাইভেট টিউশন বলতে ছাত্রছাত্রীদের থেকে টাকা নিয়ে পড়ানোকে বুঝি। শিক্ষকদের প্রাইভেট টিউশন কখনোই কাম্য নয়। তবে শিক্ষক যদি মনে করেন কোনো একটি টপিক বোঝানোর জন্য ৪৫ মিনিটের একটা ক্লাস যথেষ্ট নয়, তাহলে তিনি স্কুলের মধ্যে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে পারেন। এই উত্তরটি সত্যি খুব সুন্দর হয়েছে। তবুও আমি এটার উপর একটা উত্তর দেওয়ার চেষ্টা করছি, সেটা এবার দেখুন। না, শিক্ষকদের প্রাইভেট টিউশনকে আমি সমর্থন করি না। কারণ নাম্বার 1, শিক্ষকদের প্রধান এবং প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত একজন সৎ এবং ভালো শিক্ষক হয়ে ওঠা, নাকি ধনবান ব্যক্তি হয়ে ওঠা। নাম্বার 2, নিজের মধ্যে সঞ্চিত জ্ঞান এবং অভিজ্ঞতা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দিয়ে উন্নত ভবিষ্যৎ গড়ে তুলে তাদের মনে নিজের এক জায়গা করে নেওয়া, যাতে পরবর্তীকালে তারাও ভালো কাজে এগিয়ে যেতে পারে। কিন্তু বর্তমানে সরকারের দেওয়া যথেষ্ট পারিশ্রমিক পাওয়া সত্ত্বেও শিক্ষকরা প্রাইভেট টিউশন করেন অনেক অর্থের অধিকারী হওয়ার জন্য, যা একেবারেই কাম্য নয়। বেশিরভাগ সময় দেখা যায় স্কুলের শিক্ষকরা বিদ্যালয়ে যাওয়ার আগে ও পরে প্রাইভেট টিউশন করেন। এখন তাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে আরও ভালো ফল করার জন্যে স্কুল টিচারের কাছে টিউশন নেওয়ার। এতে একদিকে যেমন বঞ্চিত বেকার সমাজ, তেমনি অন্যদিকে লজ্জিত হচ্ছেন একজন শিক্ষক। কারণ একজন শিক্ষকের মূল লক্ষ্য অর্থ উপার্জন না হয়ে লক্ষ্য হওয়া উচিত উন্নত শিক্ষিত সমাজ গড়া। তার জন্য বিদ্যালয়ে নির্দিষ্ট ৪৫ মিনিটের বেশি সময় যদি লাগে, তাহলে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করতে হবে সেই শিক্ষককে। বলতে গেলে একজন সরকারি স্কুলে চাকুরি করা শিক্ষকের কখনোই প্রাইভেট টিউশন করা শোভনীয় নয়। শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের জন্য অবশ্যই সরকারকে কড়া পদক্ষেপ নিতে হবে। তাহলেই প্রাইভেট টিউশন নামক রোগ পোকাকে চিরতরে গোড়া থেকে উপড়ে ফেলা যাবে। পরের কোশ্চেনটি ছিল কিভাবে ছাত্রছাত্রীদের মোটিভেট করবেন। এই প্রশ্নের উত্তরও আমার একটা ইউটিউবের বন্ধু উত্তর দিয়েছেন, সেটা কি দেখে নিন। সংযুক্তা ঘোষ তিনি উত্তর করেছেন যে মেন সাবজেক্ট নলেজের পেডাগজিক্যাল অ্যানালাইসিসের সাথে রিলেভেন্ট এডুকেশনাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে, অর্থাৎ এই এডুকেশন ডেমনস্ট্রেশনের মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের মোটিভেট করার কথা বলেছেন। এটার উপর ভিত্তি করে আমি একটা উত্তর করেছি, সেটা দেখুন আপনাদের ভালো লাগে কিনা। নাম্বার 13 প্রশ্ন এটা, কিভাবে ছাত্রছাত্রীদের মোটিভেট করবেন। এর উত্তর হবে নাম্বার 1, আমরা এমন কোনো ব্যক্তির কথা নিয়ে ছাত্রছাত্রীদের বলতে পারি যিনি একজন প্রেরিত ব্যক্তি, যেমন আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার সম্বন্ধে বলতে পারি। নাম্বার 2, বিভিন্ন ধরনের চিত্র, ম্যাপ বা মডেল ইত্যাদি ব্যবহার করতে পারি। নাম্বার 3, কোনো পড়া সুন্দরভাবে বোঝানোর জন্য আমরা সেই পড়াটি গল্প বা কবিতার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে পারি। এই সমস্তগুলো জানতে গেলে অবশ্যই শিক্ষা সংক্রান্ত বাণী আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। 3টে পার্টের ভিডিও আছে আবুল কালামের, যেমন আমি বললাম যে আবুল কালাম সম্পর্কে বলবেন, উদাহরণ দেবেন, সেটা সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলেই ভিডিওটি পেয়ে যাবেন। এখানে একটু বলে রাখি, অনেক গল্প আমি রবিবার দিই, অনেকে ভাবেন ওটা সামান্য বাচ্চা ভোলানো কোনো গল্প, কিন্তু তা নয়। আপনারা শুনে রাখলে এরকম ইন্টারভিউ এক্সাম্পল হিসাবে ব্যবহার করতে পারবেন। তাই রিকোয়েস্ট রইল, আমার সমস্ত ভিডিওগুলি প্লিজ দেখবেন। এই ভিডিওগুলি অনেক চিন্তা ভাবনা করে কিন্তু আমি বানাই। এবারে যেটা আমি বলেছি যে আপনারা কোনো পড়াকে সুন্দরভাবে বোঝানোর জন্য গল্প বা কবিতার উল্লেখ করতে পারেন, তো সেখানেও আমি বলে রাখি এর ওপরেও কিন্তু আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিও কিন্তু আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। অর্থাৎ বিভিন্ন ধরনের ইতিহাস, ভূগোলের বিভিন্ন ধরনের দেশ বা রাজারানীদের নাম কিভাবে কবিতার মাধ্যমে মনে রাখবেন, সেটা কিন্তু আমার এই ভিডিওটিতে দেওয়া আছে। সুতরাং এই ভিডিও থেকে পাওয়া কবিতাগুলোকে যদি আপনারা মাথায় রাখতে পারেন, সেটা কিন্তু আপনারা ইন্টারভিউতে অ্যাপ্লাই করতে পারেন। এতে কিন্তু আপনাদের ক্রিয়েটিভ মাইন্ডের পরিচয় পাবে। নাম্বার 3তে আমি টাস্ক দিয়েছিলাম যে স্কুলে ছাত্র সংগঠন গড়বার প্রয়োজন আছে কি। এটা কিন্তু আমি 14 নম্বর প্রশ্নে আজকে আলোচনা করেছি। তবে আমার ইউটিউবের একজন বন্ধু এটার উত্তর করেছেন, সেটা কি একবার দেখে নিন। যে সংযুক্তা ঘোষ লিখছেন যে হ্যাঁ, ইন্ডিয়াকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ায় যেমন ছাত্র সংগঠন অনেকটাই ফলপ্রসূ, ঠিক আজও মনে হয় ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান পলিটিক্সের জন্য ছাত্র সংগঠন প্রয়োজন। সত্যি খুব সুন্দর উত্তর, এরপরে আর কোনো উত্তর হয় না, তবু আমি এটার উত্তর করার চেষ্টা করেছি। দেখুন সে উত্তরটা কি হতে পারে।
উত্তরটা হবে এরকম, ছাত্র সংগঠনের সূচনা হয়েছিল 1830 সালে ডিরোজিওর হাত ধরে। পরে তা ছড়িয়ে পড়ে ভারতের বিপ্লবীদের মধ্যে। বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রামানুজ, দেবেন্দ্রনাথ ঠাকুর, প্যারীদাস মিত্র প্রমুখ ব্যক্তিরা 1830 থেকে 1840 ছাত্র সংগঠন গড়ে তোলেন। এই ছাত্র সংগঠন গড়ে তোলার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল নাম্বার 1, সমাজে কুসংস্কার ও ধর্মীয় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। নাম্বার 2, স্বদেশ প্রেমের মাধ্যমে দেশকে স্বাধীন করা। নাম্বার 3, সমাজকে শিক্ষার মাধ্যমে সুন্দরভাবে গড়ে তোলা। কিন্তু বর্তমানে দেখা যায় এই ছাত্র সংগঠনে রাজনীতির ছাপ পড়েছে, যার ফলে তারা পড়াশোনা ছেড়ে তাদের উদ্দেশ্যগুলি ভুলে গিয়ে হয়ে উঠেছে হিংস্র এবং নৃশংস। বর্তমানে 2007 সালের সিঙ্গুর কাণ্ডে ছাত্র সংগঠনকে এগিয়ে এসে প্রতিবাদ করতে দেখা গিয়েছে, যা সামাজিক উন্নতির লক্ষ্যে। কিন্তু ছাত্রছাত্রীরা হলেন দেশের ভবিষ্যৎ, তাই বিদ্যালয় থাকাকালীন তাদের বিভিন্ন নিয়মকানুন শিখতে হয়। কিন্তু এই সময় যদি ছাত্র সংগঠনে যুক্ত হয়, তাহলে ভবিষ্যতে এই ছাত্রছাত্রীরাই অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই যখন যেটা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি। নাম্বার 15, বর্তমানে চালু পঠন পাঠন নীতির পরিবর্তন করবার প্রয়োজন আছে কি? এই প্রশ্নটিরও উত্তর আমার একজন ইউটিউবের বন্ধু উত্তরটি করেছেন। সেটি কি একবার দেখে নিন। রুবিনা খাতুন নামে এই বন্ধুটি লিখছেন যে, দিদি সত্যি কথা বলতে বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের খুব দরকার। স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার প্রতি আর তেমন আগ্রহ দেখা যায় না। দুর্ভাগ্যবশত এর একটা বড় কারণ আমাদের মতো শিক্ষকদের পড়ানোর প্রতি অবহেলা। এর জন্যে স্কুলগুলোতে শিক্ষকদের প্রতি প্রশাসনের কড়া নজরদারির ব্যবস্থা করা উচিত এবং অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদের প্রতি সচেতন হওয়া উচিত। আপনি কি মনে করেন? শেষে কিন্তু আমার মতই জানতে চেয়েছে। তো আমার মতটি হলো এরকম যে, আমি মনে করি বর্তমানে চালু পঠন পাঠন নীতি বা বর্তমান শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের অবশ্যই দরকার আছে। কারণ বর্তমানে সমাজ দিনে দিনে উন্নত হয়ে উঠছে, তার সঙ্গে তাল মেলানোর জন্য মানুষ যেমন পোশাক পরিবর্তন করে চলেছে, তেমনই পরিবর্তন করতে হবে মানুষের চিন্তাভাবনাতে আনতে হবে আধুনিকতা, যাতে থাকবে সংস্কৃতি, স্বাধীনতা এবং শালীনতা, যা একেবারে শিক্ষার মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। তার জন্য শিক্ষকদের আগ্রহী হতে হবে তার শিক্ষকতা পেশার ওপর। শিক্ষকদের শাস্তির প্রবণতা কমিয়ে উন্নত চিন্তাকে কাজে লাগিয়ে উন্নত শিক্ষা পদ্ধতি আনতে হবে। এতে প্রশাসনের সাথে বিদ্যালয়ের স্বাস্থ্য, শিক্ষামণ্ডলী এবং অভিভাবকদের এগিয়ে আসতে হবে সহযোগিতার জন্য। কারণ এই ছাত্রছাত্রীরা হলো দেশের ভবিষ্যৎ। ছাত্রছাত্রীদের উৎসাহী ও সচেতন করার দায়িত্ব যেমন একজন শিক্ষকের, তেমনই সমানভাবে বাড়ির অভিভাবকদেরও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্রায় 8টা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। এরপরে আমি কতগুলি আরও কোশ্চেন দেব, সেগুলি কিন্তু আপনাদের টাস্ক থাকবে। তবে তার আগে আমি একটা ছোট্ট টিপস দিই যে, আপনারা যখন কোনো ইন্টারভিউ উত্তর দেবেন, তখন যেন প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে 6 সেকেন্ডেরও কম একটা ফাঁক থাকে। অনেকক্ষণ ধরে কিন্তু আপনারা উত্তর দেবেন না। প্রত্যেকটা উত্তর যেন পরিষ্কারভাবে শোনা যায় এবং যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের যেন সেই উত্তরগুলি আপনাদের ভালো লাগে। তারা যেন কতগুলি কম প্রশ্নর উত্তরে সন্তুষ্ট হয়ে যায়, সেরকমভাবে উত্তরগুলি দেওয়ার চেষ্টা করবেন। এবং প্রত্যেকটি উত্তর অবশ্যই শিক্ষার্থীর ওপর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ধৈর্যশীল, স্নেহ এবং ভদ্রতায় 3টে বিষয় কিন্তু মাথায় রেখে উত্তর করবেন। তো চলুন বন্ধুরা, এরপরে আপনাদের টাস্কের কতগুলি প্রশ্ন দিই, যেগুলি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। উত্তরগুলি আজকে যেরকম আলোচনা করলাম, অন্যান্য বন্ধুরা যেরকমভাবে উত্তরগুলি দিয়েছেন, সেরকমভাবে আপনারাও উত্তরগুলি দিন। এরকমভাবে আমরা এগুলোকে নিয়ে আলোচনা করতে থাকব। তো আজকের প্রশ্ন হলো যে, অবসর সময় কিভাবে কাটাবেন? এটা হলো আপনার 1 নাম্বার কোশ্চেন। নাম্বার 2, ছাত্রছাত্রী পড়ানোর অভিজ্ঞতা আপনার আছে কি? নাম্বার 3, আপনার পরিবারের কেউ কি শিক্ষকতা করেছেন? এই 3টে প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে উত্তর করে জানান। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আপনারা কেমন ধরনের ভিডিও চাইছেন সেটিও আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।